এই হচ্ছে পুরনো পাম্বান ব্রিজ, এই সামনে দেখা যাচ্ছে, আর ওপাশে নতুন পাম্বান ব্রিজ। পুরনো পাম্বান ব্রিজটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং নতুন পাম্বান ব্রিজ এই 2024-এই ওপেনিং হওয়ার কথা। এই হচ্ছে আমাদের রুম, বেশ বড় সড়ো রুম। এইখানে দুটো বেড রয়েছে, পেছনে জানলা রয়েছে। আর এই হচ্ছে সেই সাক্ষাৎস্থান যেখানে শ্রীরামের সঙ্গে বিভীষণের সাক্ষাৎ হয়েছিল। এসে পৌঁছালাম আমাদের আজকে দ্বিতীয় গন্তব্যস্থল, সেটা হচ্ছে রাম সেতু। এ দেখুন, রাম সেতুর একদম শেষ পয়েন্টে এসে আমরা দাঁড়ালাম। এই পথ দিয়েই সোজা গেছিলেন শ্রীরাম শ্রীলঙ্কায়। এই রাস্তা বরাবর সোজা 20 কিলোমিটার গেলে শ্রীলঙ্কা। এখান থেকে 4 কিলোমিটার মাত্র রয়েছে ভারতের ওশান বা ভারতের সমুদ্র। তারপরে বাকি 16 কিলোমিটার হচ্ছে শ্রীলঙ্কার। ভাবুন সেই রাতে কি বিশাল সুনামি এসেছিল। মাত্র 60 বছরের একটা পুরনো চার্চকে এক রাতে নিমেষে সব শেষ করে দিয়ে চলে গেছে। আমার দক্ষিণ ভারত ভ্রমণ সিরিজের আগের পর্বগুলিতে আমি আপনাদের অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির সহ তিরুপতি ঘুরে দেখিয়েছি। এছাড়াও এর আগের পর্বে আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম তিরুপতি থেকে মণ্ডপম পৌঁছানোর আমার ট্রেন যাত্রার সমস্ত অভিজ্ঞতা। আপনারা যারা সেই পর্বগুলি এখনও দেখে উঠতে পারেননি তাদের জন্য ওপরের আই বাটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম ও ভিডিওগুলি দেখে আসার অনুরোধ জানালাম। আজ থেকে শুরু হতে চলেছে আমাদের তামিলনাড়ু ভ্রমণ। আজকের পর্বে আমি আপনাদের ঘুরে দেখাবো রামেশ্বরমের বিভিন্ন দর্শনীয় স্থান সহ নবনির্মিত পাম্বান ব্রিজ ও রাম সেতু। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দক্ষিণ ভারত সফরের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম মণ্ডপম। আমাদের ট্রেন 1 ঘন্টা 5 মিনিট লেটে এখন এই মণ্ডপমে এসে পৌঁছেছে। এই হচ্ছে আমাদের ট্রেন। এই ওভারব্রিজ দিয়ে আমাদের উপরে উঠে স্টেশনের বাইরে যেতে হবে। চলুন এই ওভারব্রিজ ধরে এখন মণ্ডপমের বাইরে অটো স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। প্ল্যাটফর্মে যখন নামবেন এখানে প্রচুর অটোওয়ালা থাকবে, আর এখানে প্রচুর গাড়ি অটো সব কিছু আছে। এছাড়া বাসও আছে। আপনারা বাসে করে, অটোতে করে, যাতে করে খুশি তারপরে রামেশ্বরমের দিকে যেতে পারেন। এখানে মোটামুটি অটোর ভাড়া ওই 500 থেকে 600 টাকা মতন বলছে, এবং যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো মোটামুটি 1000 টাকা করে বলছে, আবার কেউ কেউ 600 টাকা করে বলছে। দেখা যাক কোনো অটোওয়ালার সঙ্গে কথা বলি কীরকম কী রেট নেয়। একজনকে পেয়েছি, কেউ কেউ এই বড় গাড়িগুলোকে 600 টাকায় দিচ্ছে, আবার কেউ কেউ আবার এই বড় গাড়িগুলোই আবার 1000 টাকা চাইছে। টাবেরা গাড়িগুলো, দেখুন এই গাড়িগুলো, ঠিক আছে। একটু দাম দর করবেন। আমার সঙ্গে আর একটা অটোওয়ালার পরিচয় হলো, তার অটো সাইজটা একটু বড় বললো, তো সে অটো নিয়ে আসছে। অটো নিচ্ছে 500 টাকা। আর এই মণ্ডপম থেকে রামেশ্বরমের যে দূরত্ব সেটা মোটামুটি 20 কিলোমিটারের কাছাকাছি। 500 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে আমাদের অটো আনতে গেছে অটোওয়ালা। আর এই হচ্ছে মণ্ডপমের যে রেল স্টেশনের টিকিট কাউন্টার সেটা। চলুন এই অটোতে করে তাহলে এবার যাওয়া যাক রামেশ্বরমের উদ্দেশ্যে। মণ্ডপম থেকে আমাদের অটো ছেড়ে দিল, এবার চললাম রামেশ্বরমের উদ্দেশ্যে। এই হচ্ছে মণ্ডপম। আকাশ বেশ মেঘলা রয়েছে, এখানে নেমেই যেটা শুরুতে দেখতে পেলাম। আমরা ইন্ডিয়ান ওশানের দেখা পেয়ে গেছি, অর্থাৎ ভারত মহাসাগর আমাদের ঠিক ডান হাতে। আর এই দেখুন
এই হচ্ছে বে অফ বেঙ্গল, আমার ঠিক বাঁ হাতে বে অফ বেঙ্গল, এবং আমার ডান হাতে এই সাইডে হচ্ছে ইন্ডিয়ান ওশান। এটা পাম্বান ব্রিজের দিকে যাচ্ছে, এই যে এই সামনে রেল লাইন দেখছেন, এটা পাম্বান ব্রিজের দিকে যাচ্ছে। আর আমার এদিকে বাঁ হাতে সমুদ্র, আমার ডান হাতে সমুদ্র, দুদিকেই সমুদ্র। আর এই ব্রিজ সোজা চলেছে, যে ব্রিজের ওপর আমরা চড়ছি এখন, এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ব্রিজ। আর এই দেখুন, এই হচ্ছে পুরনো পাম্বান ব্রিজ, এই সামনে দেখা যাচ্ছে। আর ওপাশে নতুন পাম্বান ব্রিজ। পুরনো পাম্বান ব্রিজটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং নতুন পাম্বান ব্রিজ এই 2024-এই ওপেনিং হওয়ার কথা। পাম্বান ব্রিজ, যা হলো ভারতের প্রথম সামুদ্রিক সেতু। 1870 সালে ব্রিটিশ সরকার বাণিজ্য বাড়ানোর উপায় খুঁজছিলেন। সেই সময় ভারতের মূল ভূখণ্ডের সাথে পাম্বান দ্বীপ বা রামেশ্বরম দ্বীপের সংযোগের জন্য একটি সেতুর পরিকল্পনা করা হয়েছিল। 1911 সালে আগস্ট মাসে এর নির্মাণ কাজ শুরু করা হয় এবং 24শে ফেব্রুয়ারি 1914 সালে এই সেতুটি খুলে দেওয়া হয়। 2010 সালের মুম্বাইয়ের বান্দ্রা ওর্লি সিলিং খোলার আগে পর্যন্ত এটিই ছিল ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু। 1964 সালের ভয়াবহ সাইক্লোনের সময় সেতুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর পরবর্তী 13 জানুয়ারি 2013-তে একটি নোভাল বার্জের সাথে সেতুটি সংঘর্ষের ফলে সেতুটির স্তম্ভগুলি আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। পরবর্তীকালে 2020 সালে ভারত সরকার ঘোষণা করেন যে এই পুরনো পাম্বান ব্রিজের পাশেই একটি নতুন পাম্বান ব্রিজ তৈরি করা হবে, যার নির্মাণ কার্য ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং অক্টোবর 2024-এ প্রথমবার এই ব্রিজে ট্রেনের ট্রায়াল রান সম্পূর্ণ করা হয়। সম্ভবত 2024 সালের শেষে অথবা 2025 সালের শুরুর দিকে এই নবনির্মিত পাম্বান ব্রিজ খুলে দেওয়া হবে। আমাদের এই যে পাশে বাহাতে এই হচ্ছে পুরনো পাম্বান ব্রিজের যে ব্রিজটা, আগের যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা এরকমভাবে খুলে যেত, কিন্তু এখন এটা লিফট সিস্টেম করে দেওয়া রয়েছে। একদম এটা টোটালটা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা একদম উপরে উঠে যাবে। আর আবার কোনো জাহাজ পেরিয়ে গেলে সেটা আবার নিচে নেমে যাবে, এই রকম সিস্টেমে লিফট সিস্টেম। আমাদের পুরনো এবং নতুন দুটো পাম্বান ব্রিজই দেখা শেষ হলো। পাখির চোখে আপনাদেরকে পাম্বান ব্রিজ দেখালাম। আপনাদের এই পাখির চোখে পাম্বান ব্রিজ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঘড়িতে সময় এখন ঠিক 9:02। আমরা বেশ কিছুক্ষণ আগেই আমাদের হোটেলে চেক ইন করেছি। তবে প্রথমে একটা হোটেলে গিয়েছিলাম, সেই হোটেল একেবারেই ভালো ছিল না। আমার ক্ষেত্রে এটা প্রচুর পরিমাণে হয় দেখেছি, যে প্রথমবার যে হোটেল আমি দেখতে যাই সেই হোটেল আমার পছন্দ হয় না, দ্বিতীয়বার যেটা হয় সেটা একদম বেস্ট বেরোয়। তো এবারেও তার ব্যতিক্রম নয়, এবারেও একই বিষয় হয়েছে। আমাদের অটোওয়ালাকে যখন আমি বুক করেছিলাম তখন এরমভাবেই বলে বুক করেছিলাম, আমাদের যেন একেবারে হোটেল দেখিয়ে তারপরে যেন ছাড়ে, মানে আমরা হোটেল খুঁজবো, আমাদের ভালো ভালো যেন হোটেল দেখায়, হোটেল দেখে পছন্দ হবে তারপরে আমরা তাকে ছাড়বো, এরমভাবে আমি কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। আমাকে প্রথম একটা হোটেল দেখালো, পছন্দ হয়নি। যে সামনে এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওইখান থেকে জাস্ট এইটুকুনি এলাম, এই একটা হোটেল, হোটেলের নাম হচ্ছে সুদীক্ষা হোটেল, সুদীক্ষা ডিলাক্স। এইখানেই আমরা আজকে আমাদের আস্তানা গেড়েছি, অর্থাৎ আমরা এই হোটেলেই আজকে থাকবো। এই হোটেলটা বেশ ভালো দেখলাম। আগেরটাতে লিফট ছিল না, একদম সে জঘন্য রুম ছিল। এটাতে রুমের কোয়ালিটিও বেশ ভালো দেখলাম, রেটও কম, প্লাস লিফটের সুবিধা রয়েছে। আর এনাদের চেক ইন চেক আউট টাইম হচ্ছে 24 ঘন্টা, অর্থাৎ যদি সকাল 7টায় ঢোকেন, কালকে সকাল 7টার মধ্যে আপনাকে রুম ছাড়তে হবে। 7টার উপরে বেজে গেলে তারপরে কিন্তু এক্সট্রা পরের দিনের চার্জ ওরা অ্যাড করে নেবে, অর্থাৎ সেকেন্ড দিনের কাউন্টিং শুরু করে দেবে। এই হচ্ছে এইখানকার নিয়ম। তো চলুন আমরা যেই রুমটা নিয়েছি সেই রুমটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এটা বলছিলাম যে লিফটের ব্যবস্থাটা রয়েছে, চলে এসছে এই 3rd ফ্লোর। আর এই 3rd ফ্লোর থেকে বেরিয়েই এই হচ্ছে আমাদের রুম। চলুন রুমের ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম, বেশ বড় সড়ো রুম, দুখানা সোফা রয়েছে। আমরা অনেকক্ষণ আগেই চেক ইন করেছি। এইখানে দুটো বেড রয়েছে, পেছনে জানলা রয়েছে। এখানে একটা এরকম বেশ টেবিল দিয়েছে, আর একটা ভাঙাচোরা টিভি। এখানে চেয়ার রয়েছে একটা, আর এই লাইটস, কলিং বেল আছে, এখানে আছে ওয়ার্ড্রপ, একটা বেসিন, এখানেও একটা আয়না আছে লাগোয়া। আর এই যে বড় সড়ো বাথরুম, বাট গিজার নষ্ট, গিজার কাজ করে না। এই রুমটা আমরা পেয়েছি, এই রুমটা আমাদের কাছ থেকে নিয়েছে 2000 টাকা 24 ঘন্টার জন্য। একদিন
2000 টাকার আমাদের এই রুম। যে আগের হোটেলটা দেখেছিলাম তার থেকে যথেষ্ট ভালো। আমরা সাইট সিন শুরু করলাম। আমাদের ওই 10টা মতন স্পট আছে, 10 থেকে 12টা মতন স্পট। তার জন্য আমাদের এই অটোতে করে নেবে 1200 টাকা মতন। ধনুষকোটি বা ওল্ড ধনুষকোটি যাকে বলা হয় সেটাও আমরা যাব। প্লাস হচ্ছে গিয়ে রাম সেতু কিন্তু আমাদের এই ট্যুরের মধ্যে ইনক্লুড আছে, মানে এই সাইট সিনের মধ্যে ইনক্লুড আছে। এসে পৌঁছালাম আমাদের প্রথম দর্শনীয় স্থান অর্থাৎ বিভীষণ মন্দিরে। আমার সামনেই রয়েছে বিভীষণ মন্দির। বিভীষণ মন্দিরের এইখানে যে দুদিকে সমুদ্র, মধ্যেখান দিয়ে রাস্তা করে দিয়েছে এবং তারপরে আপনাদের রাস্তা হবে বিভীষণ মন্দিরে। এই হচ্ছে মন্দিরে ঢোকার এন্ট্রেন্স। श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुणं नव कंजलोचन कंज मुख कर कंज पद कंजारुणं श्रीराम 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 श्रीराम। এই যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই বিভীষণ মন্দিরে, এই বিভীষণ মন্দিরের ছোট্ট একটু কাহিনী বলে দিই। রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন এবং বিভীষণ রাবণকে বলল যে সীতা হরণ ঠিক হবে না, তখন বিভীষণকে রাবণ ভরা রাজসভায় যাচ্ছাতাইভাবে অপমান করে এবং রাজসভা থেকে তাড়িয়ে দেয়। তারপরে বিভীষণ এখানে চলে আসে এবং রামের সঙ্গে সাক্ষাৎ করে এবং শ্রীরাম বিভীষণের সঙ্গে সাক্ষাতের পর বিভীষণকে আশ্বস্ত করেন যে লঙ্কা জয়ের পর বিভীষণকেই তিনি রাজা করবেন শ্রীলঙ্কার। আর এই হচ্ছে সেই সাক্ষাৎস্থান যেখানে শ্রীরামের সঙ্গে বিভীষণের সাক্ষাৎ হয়েছিল। এর জন্য এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা, আপনারা অবশ্যই আসবেন। তাছাড়া এখানে ভেতরে শ্রীরামের মূর্তি, মা সীতার মূর্তি, গরুড়জির মূর্তি আছে, রামানুজের মূর্তি রয়েছে এবং তার সঙ্গে একই সাথে বিভীষণের মূর্তি রয়েছে। আর এখান থেকে যা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পাবেন, একটু দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর লাগছে এই জায়গাটা। আর এই যে সোজা যেই সেতুটা গেছে এইখান থেকে সোজা, জানি না কতটা বুঝতে পারছেন, এটাই হচ্ছে রাম সেতু। ওই রাম সেতু দেখার জন্য এখানে দূরবীন দিয়ে রাম সেতু দেখাচ্ছে। ওই 20 টাকা করে দিচ্ছে জনপ্রতি। আমার কাছে বড় দূরবীন আছে, আমি সেই দূরবীনই পাঠাবো, একেবারে একদম পুরো রাম সেতু তুলে নিয়ে আসবো। অসাধারণ লাগছে দেখতে, দেখুন কি সুন্দর লাগছে। দেখুন এই দিকটা কি সুন্দর লাগছে। এই সাইডটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল আর এই দিকেরটা হচ্ছে ভারত মহাসাগর। এবার বিষয় হচ্ছে যে এই দুটোকে কী করে চিনবেন, ভারত মহাসাগরের জল হচ্ছে গিয়ে আপনার একটু নীলচে হয় আর আমাদের বে অফ বেঙ্গলের একটু সবুজ সবুজ কালারের। আর এই দেখুন আমাদের এই মন্দিরের সামনে বললো যে এখানে একটা নাকি পাথর আছে, সেই পাথর, আচ্ছা বিষয়টা বুঝলাম। এই যে একটা পাথর আছে, পাথর সবাই মাথায় নিয়ে ছবি তুলছে, এর জন্য টাকা নিচ্ছে। বলছে নাকি এইখান থেকেই এই পাথর দিয়ে নাকি রাম সেতু তৈরি শুরু হয়েছিল। আপনারা যারা আসছেন চাইলে আপনারাও মাথায় নিয়ে ছবি তুলতেই পারেন, আপনারা চাইলে আসতেই পারেন এইখানে ছবি তুলতে। 20 টাকা করে জনপ্রতি নিচ্ছে ওই একটা রাম সেতুর যেই ফ্লোটিং রক, সেই ফ্লোটিং রক মাথায় নিয়ে ছবি তোলার জন্য। চলুন তাহলে যাওয়া যাক আমাদের পরবর্তী দর্শনীয় স্থানের উদ্দেশ্যে।
ঘড়িতে সময় এখন ঠিক 10:49। এসে পৌঁছালাম আমাদের আজকে দ্বিতীয় গন্তব্যস্থল, সেটা হচ্ছে রাম সেতু। এই রাম সেতুর চলুন তাহলে কিছু আপনাদের সুন্দর ড্রোন শটস দেখানো যাক। श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुणं नव कंजलोचन कंज मुख कर कंज पद कंजारुणं श्रीराम 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 कंदर्प गणित अमित छवि नवनील नीरद सुन्दरं पटपीतमानहु तडित त्रुचि शुचि नौमि जनकसुतावरं श्रीराम 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 भजुदीन बन्धु दिनेश दानव दैत्यवंश निकन्दनं रघुनन्द आनन्द कन्द कौशल चन्द दशरथ नन्दनं श्रीराम 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 शिरमुकुट कुण्डल तिलक चारु दारु अङ्गविभूषणम् आजानुभुज शर चापधर सङ्ग्रामचित खर दूषणं श्रीराम 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 রাম সেতু, যা আদম সেতু নামেও পরিচিত, যা রামেশ্বরমকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপের সাথে সংযুক্ত করেছে। সেতুটি প্রাকৃতিক চুনাপাথরের শোলের 48 কিলোমিটারের দীর্ঘ শৃঙ্খল। অনেক আকর্ষণীয় পৌরাণিক কাহিনী যা এর অস্তিত্বের কারণ বর্ণনা করে। রাম সেতু মহাকাব্য রামায়ণে উল্লেখ করা হয়েছে ভগবান রাম এবং তার বানর সেনাবাহিনীর দ্বারা নির্মিত সেতু হিসেবে। দেবী সীতাকে দৈত্যরাজ রাবণের কবল থেকে উদ্ধারে লঙ্কায় যাওয়ার জন্য এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। বাল্মীকি রামায়ণে সেতুটিকে সেতু বন্ধন বলা হয়েছে। এখানকার মন্দিরের নথিগুলি থেকেও মনে করা হয় যে আদমের সেতু বা রাম সেতু 1480 সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের সম্পূর্ণ উপরে ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এটি অগভীর সমুদ্রে নিমজ্জিত হয়েছিল। অন্যান্য কিংবদন্তি অনুসারে এটি আদম সেতু নামেও পরিচিত, কারণ বাইবেল এবং কুরআন অনুসারে প্রথম মানুষ আদম শ্রীলঙ্কায় আদমের শিখরে পৌঁছানোর জন্য প্রাকৃতিক সেতু দিয়ে ভ্রমণ করেছিলেন। এই নামটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন মানচিত্রকর দিয়েছিলেন বলে মনে করা হয়, যিনি ব্রিজ সম্পর্কে আব্রাহামিক বিশ্বাস বিবেচনা করার পরে তার মানচিত্রে অ্যাডাম ব্রিজ নামটি ব্যবহার করেছিলেন। রাম সেতুর একদম শেষ পয়েন্টে এসে আমরা দাঁড়ালাম, আর এইখানে ব্যারিকেডিং করা, মানে এইখানে গার্ড দেওয়া আছে, গার্ড পেরিয়ে আমরা চলে এসেছি এখানে। এই পথ দিয়েই সোজা গেছিলেন শ্রীরাম শ্রীলঙ্কায় মাতা সীতাকে রাবণের কাছ থেকে বাঁচিয়ে আনার জন্য। এই রাস্তা বরাবর সোজা 20 কিলোমিটার গেলে শ্রীলঙ্কা, এখান থেকে 4 কিলোমিটার মাত্র রয়েছে ভারতের ওশান বা ভারতের সমুদ্র, তারপরে বাকি 16 কিলোমিটার হচ্ছে শ্রীলঙ্কার। এখান থেকে সোজা চলে গেলে সোজা একদম শ্রীলঙ্কায় পৌঁছে যাওয়া যাবে, মাত্র 20 কিলোমিটার এখান থেকে দূরত্ব। অনেকে বলে থাকেন এই পয়েন্টটাকে ভারতের একদম শেষ বিন্দু নয়, হ্যাঁ এটা বলতে পারেন যে রাম সেতুর এখানে একটা এন্ড বলা যায় এখানটায়, কিন্তু এটা শেষ বিন্দু নয়। আমাদের ভারতের শেষ বিন্দু হচ্ছে কন্যাকুমারীতে। আমার এই ড্রোন শটটা আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। ড্রোন শটটা ভালো লেগে থাকে অবভিয়াসলি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। রাম সেতু দেখার জন্য আমাদের আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল, আধা ঘন্টা সময় আমাদের শেষ হয়ে গেছে। তবে এটা আধ ঘন্টা সময়ের জন্য দেখার মতন জায়গা নয়, আরও বেশ কিছুক্ষণ সময় দরকার ছিল। চলুন বেরিয়ে পড়া যাক আমাদের পরবর্তী দর্শনীয় স্থানের উদ্দেশ্যে।
এসে পৌঁছালাম আমাদের তৃতীয় দর্শনীয় স্থান ধনুষকোটি সিটির একদম একটা ধ্বংসাবশেষ পড়ে রয়েছে যেখানে। এই ধনুষকোটি অঞ্চলে আগে একটি জনপদ ছিল। 1964 সালের 22 ডিসেম্বর এক ভয়াবহ সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং সাইক্লোনের ফলে সেই জনবসতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এখানকার যে সকল বাড়িঘরগুলো ছিল সমস্তই সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভেসে যায়। এখন আপনারা এই যে এই চার্চটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই পুরনো ধনুষকোটির একটি নিদর্শন। একবার কল্পনা করুন সেই রাতে কি বিশাল জলোচ্ছ্বাস হয়েছিল যে মাত্র 60 বছর পুরনো এই চার্চটি এক রাতে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। সেই ভয়াবহ ঝড়ের রাতে ধনুষকোটিতে যে রেল স্টেশনটি ছিল সেটিও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, একটি ট্রেন পুরো সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভেসে যায়। প্রায় 200 জন মানুষ সেখানে প্রাণ হারান। এই হলো সেই পুরনো রেলওয়ে স্টেশনের ভগ্নাবশেষ। ধনুষকোটি সিটির যে পুরনো ধ্বংসাবশেষ রয়েছে সেই পুরনো ধ্বংসাবশেষের পেছনটা একটা বেশ সুন্দর সমুদ্র সৈকত রয়েছে, নির্জন একটা সমুদ্র সৈকত। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। আর বেশ সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া আছে যেই ওল্ড যে ধনুষকোটির জাস্ট একটা ধ্বংসাবশেষ পড়ে রয়েছে সেইখানটা। যখন এই সুনামি আসে, সুনামি আসার পর থেকেই রেল স্টেশন সমেত সমস্ত একদম পুরো ধ্বংস হয়ে যায় এক রাতের মধ্যে। জাস্ট এক রাতের একটা জলোচ্ছ্বাস, একটা সুনামি সব কিছু শেষ করে দিয়ে চলে যায়। আর এখানে জলের ঢেউটা দেখুন ঠিক কেমনভাবে পড়ছে, একটু অন্যরকম, মানে আমরা যেরকম ন্যাচারালি দেখে থাকি সেরকম নয়, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এ দেখুন, এ দেখুন, এ দেখুন। আর এই সমুদ্রের পাড়ে যখন যাবেন তখন রাস্তায় প্রচুর ঝিনুক শামুকের দোকান পাবেন, যেখান দিয়ে আপনাদের ঘরের সাজানোর দরজা কিংবা জানলার উপর সাজানোর জন্য বিভিন্ন রকমের এরকম জিনিস তৈরি করে দেওয়া রয়েছে। আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। ধনুষকোটির ওল্ড 1964-এ মানে কি অবস্থা হয়েছে দেখুন। এই হচ্ছে সমস্ত টেম্পল। এই যে ওল্ড চার্চ, এই চার্চটা যেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল চার্চ। রামার টেম্পল একটা ছিল, ওটা ওই দিকে দেখলাম। ওল্ড হাউস, পুরনো সব বাড়িঘর, ফ্লোটিং স্টোন একখানা রয়েছে এখানে। ওল্ড পোস্ট অফিস, এখানে একটা পোস্ট অফিস ছিল সেটা। আর স্কুল অ্যান্ড টেম্পলস এই নিয়ে সমস্ত একটা চত্বরে, মানে এই টোটাল যা যা ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেই সমস্তটাকে একত্রে এইখানে ছবিতে দেওয়া রয়েছে। এসে পৌঁছালাম আমাদের চতুর্থ দর্শনীয় স্থান রামকুণ্ড আর রাম মন্দির। श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणं नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणं श्री राम श्री राम श्री राम श्री राम। রামকুণ্ডটা ঠিক হয়েছে এই সাইডটায়, চলুন আমরা দেখে নিয়ে আসি। এই হচ্ছে রামকুণ্ড। অনেকে বলে থাকেন যে এই রামকুণ্ডতে স্নান করেই নাকি শ্রীরাম রাবণ বধে বেরিয়েছিলেন, এবং আবার অনেকে এটাও বলে থাকেন যে রাবণ বধের পর শ্রীরাম তার জটা এই কুণ্ডের জলে এসেই ধুয়েছিলেন, তাই এই কুণ্ডের নাম হয়েছে রামকুণ্ড। এরপর আমরা এসে পৌঁছালাম পঞ্চমুখী হনুমানজি মন্দিরে, এবং একই সাথে আমরা এই স্থানে দর্শন করলাম সেই ভাসমান রাম সেতুর শিলা। পঞ্চমুখী হনুমান মন্দিরের পাশেই হচ্ছে লক্ষ্মণ মন্দির বা লক্ষ্মণ তীর্থম। এইখানে ভেতরে একটি কুণ্ড রয়েছে, যে কুণ্ডের জলে রাবণ বধের আগে লক্ষ্মণ স্নান করেছিলেন বলে শোনা যায়। श्री राम श्री राम श्री राम श्री राम। शिर मुकुट कुंडल तिलक चारु दारु अंग विभूषण। এই আপাতত আমাদের এইখানটাই হচ্ছে শেষ স্পট। এরপরে আমাদের ফিরে যেতে হবে হোটেলের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন ঠিক 12:48। আমরা এসে পৌঁছালাম এখানকারই একটা ফেমাস রেস্টুরেন্ট, সেখানে খাবার খাওয়ার জন্য দুপুরে। সকাল 9টার সময় আমরা আমাদের এই যে সাইট সিনের ট্রিপটা এটা শুরু করেছিলাম।
এই সাইট সিন করতে করতে আমাদের ওই ঘন্টা 3-3.5 মতন লাগলো, তার মধ্যে বৃষ্টি পড়েছে, এর জন্য জাস্ট একটু বেশি সময় লেগে গেল। এবার এই যে রেস্টুরেন্টে এসছে, এই রেস্টুরেন্টে আমরা 3 রকমের খাবার নিয়েছি। একটা হচ্ছে নর্মাল 130 টাকা দামে সাদা একদম একটা থালি, আর আমি নিয়েছি 170-র একটা স্পেশাল থালি। এবার এইখানকার খাবারের টেস্ট কেমন খেয়ে আপনাদের জানাবো। এই হচ্ছে 130-র থালিটা। এইখানে আনলিমিটেড রাইস আছে, আলু সিদ্ধ আছে, ডাল আছে, এখানে একটা সবজি, এখানে একটা সবজি, এটা সাম্বার, আর এখানে আরও 2টো সবজি আছে। এই সব মিলিয়ে এই হচ্ছে 130 টাকার ভাত, আনলিমিটেড, এখানে পেট চুক্তি খাওয়া দাওয়া আর কি একদম। এখানকার সাউথ ইন্ডিয়ান খাবার কেমন লাগছে? তামিলনাড়ু এখন অবধি আমরা ট্রাই করেছি আলু সেদ্ধ, এটা দারুণ লাগছে খেতে। ঝালটা মায়ের খুব খায় এখানে, এগুলো এখনো ট্রাই করি। হচ্ছে 140 টাকার হায়দ্রাবাদি বিরিয়ানি, একদম অল্প কোয়ান্টিটিতে দিয়েছে। কেমন লাগছে যেটু খেতে? হ্যাঁ, ভালো খেতে? আচ্ছা, সবুজ সবুজ একদম। আর এই হচ্ছে আমার খাবার। এখনও আমার এখানে রুটি আসা বাকি, আর বিরিয়ানি আমাকেও দিয়েছে, তবে অল্প কোয়ান্টিটিতে। এই রুটি আর বিরিয়ানি একবারই দেবে, আর এছাড়া ভাত আমি বারবার নিতে পারি। আর এই হচ্ছে আমার খাবার। এইখানে কমন 130 টাকা থালির সাথে বেশ কিছু 6টা পদ রয়েছে, তার সঙ্গে এক্সট্রা আমাকে বিরিয়ানি, দই, ছাঁচ আর সম্ভবত কিছু একটা এক্সট্রা দিয়েছে। তাছাড়া বেশি বিশেষ কিছু এক্সট্রা নেই। আর এই রুটি 1 পিস আর এই পাঁপড় সবাইকেই দিয়েছে। এই হচ্ছে আমার 170 টাকার ব্যঞ্জন। চলুন, খাওয়া দাওয়া বলছে যে তামিলনাড়ুর বেশ ভালো, খাওয়া দাওয়া শেষ করা যায়। দুপুরের ভুরিভোজ শেষ এবং সাধারণ খাবার ছিল, অনেক পদ ছিল, তবে একবারের বেশি ভাত নিয়ে আর দ্বিতীয়বার আমার নিতে হয়নি। এদের একটা জিনিস বেটার কি, যে এরা এদের ট্রেডিশনটাকে ফলো করে, কলা পাতায় খেতে দেয়, মানে থালা থাকে তার উপরে কলা পাতা থাকে। আবার ফিরে এসেছি আমাদের এই হোটেল সুদির সাথে। আমাদের হোটেলটা ঠিক এমন জায়গায় নিয়েছি আমরা, এখান থেকে মন্দির হচ্ছে 90 মিটার্স, আর আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম সেটা 100 মিটার্স, একদম কাছাকাছি সব। তো চলুন এখন কিছুক্ষণ রেস্ট নেওয়া যাক। বিকেলবেলার দিকে ভাবছি মন্দিরে একবার দর্শন করতে যাব। তারপরে সামনে আমাদের এই হোটেলের থেকে 150 মিটার কি 200 মিটারের মধ্যে সমুদ্র রয়েছে, সেই সমুদ্রের পাড়ে গিয়ে বিকেলটা কাটাবো। श्रीरामचन्द्र कृपालु भज मन हरि